নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন ডেল বেইলির লেখা এক অদ্ভুতরে কাহিনী। গল্পের নাম স্নো। গল্পটি প্রথম প্রকাশিত হয় 2015 সালে নাইটমেয়ার ম্যাগাজিনে। গল্পটার ব্যাপারে যদি আপনাদের ধারণা দিতে চাই তাহলে বলবো, ধরুন যদি এইচপি লভক্রাফট নিজের কাহিনীগুলো একটু ড্রামাটিকভাবে লিখতেন তাহলে যেমনটা হতো, আজকের গল্পটা ঠিক সেই রকম। পৃথিবীতে সম্ভবত বেঁচে রয়েছে আর মাত্র 4 জন, যারা আটকে পড়েছে বরফ ঘেরা এক শহরে। বাড়ির বাইরে অজানা কিছু ঘুরে বেড়াচ্ছে এবং ভিতরে ওদের একজন আহত। গল্পটা শুরু করার আগে সকলের উদ্দেশ্যে একটা প্রশ্ন করা যাক। আপনার কাছে কোন মানুষটার জীবন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? গল্পটা শুনে নেওয়ার পর সেই উত্তরটা ভেবে দেখবেন। আপাতত শুনতে থাকুন আজকের গল্প, ডেল বেইলির লেখা কাহিনী স্নো। ওরা এক স্থানে এসে আশ্রয় নিল। এই এলাকার প্রতিটা বাড়ি দেখতে প্রায় একই রকমের, প্রত্যেকটারই ভগ্নপ্রায় দশা। ডেভ লক্ষ্য করল যেদিকে রাস্তা প্রায় ভেঙে পড়েছে সেখানের 5-6টা বাড়ি একই ধাঁচে তৈরি। সেটা এমন কোনো জায়গা ছিল না যেখানে কেউ থাকতে চাইবে। যন্ত্রণার ফলে ফেলিশিয়া অজ্ঞান হয়ে গিয়েছিল এবং ওদের গাড়িটা বরফে ঢেকে যাওয়ায় সামনের কিছু দেখতে পাচ্ছিল না ওরা। গাড়ির স্যাটেলাইট রেডিওতে যখন ওরা ভাইরাসের খবরটা শোনে তখন থেকেই ছিল ওদের দুর্ভাগ্যের শুরু। প্রায় 3 দিন যাবৎ ওরা শুধু শুনে যায় এই রোগ কিভাবে ছড়াচ্ছে, সেটা সংক্রমণ এবং বিশেষজ্ঞরা এর ব্যাপারে কি বলছে। শান্ত কণ্ঠগুলো ধীরে ধীরে অস্থির হয়ে উঠল এবং অস্থির কণ্ঠগুলো শেষে ভীত হয়ে উঠল। শেষবার ওরা রেডিওতে শুনেছিল একজন বক্তার বমি করার শব্দ। এরপর সমস্ত স্টেশনে শুধু নিস্তব্ধতা। এনপিআর, সিএনএন এবং দি আউটল কান্ট্রি স্টেশন, সব জায়গায়। ডেভ, ফেলিশিয়া, লেনিয়ান এবং ওর নতুন গার্লফ্রেন্ড নাতালি, ওরা কেউই বাড়ি ছেড়ে বেরোতে চাইছিল না। এই ঘটনার 3য় দিন যখন ওরা বুঝতে পারে মানবজাতির বিনাশ হতে চলেছে, তখন ওরা সকলে তাঁবুর সামনে আগুন জ্বালিয়ে বসেছিল। সেই ট্রিপের জন্য লেনিয়ান উচ্চমানের একটা গাঁজা নিয়ে এসেছিল, সেটাই ফুঁকছিল সকলে। লেনিয়ানের কাছে সবসময় দুর্দান্ত জিনিসগুলোই থাকে: তাঁবু এবং অ্যান্টার্কটিকা সহ্য করার জন্য স্লিপিং ব্যাগ, একটা অভিনব ওয়াটার ফিল্টার, একটা পোর্টেবল গ্যাস স্টোভ। ডেভ এবং ফেলিশিয়ার বাড়িতে যেটা আছে সেটা ওর কাছে কিছুই না। এমনকি লেনিয়ানের কাছে শিকার করার জন্যে বেনেলি R1 অটোমেটিক রাইফেলও রয়েছে। ওরা এখন পাথুরে এলাকায় রয়েছে, মাটি থেকে 2000 ফুট উঁচুতে, যেখানে গুল্ম গাছের পরিবর্তে রয়েছে পাইন, সেগুনের মতো উঁচু উঁচু গাছ। ওদের কাছে কোনো সেলফোনও নেই, যদিও কাকেই বা ফোন করবে ওরা। এখন তো আর কেউ নেই। খবরে এই রোগটাকে ঘোষণা করে লাল মৃত্যু বলে। এই রোগ ছড়ায় বাতাসের মাধ্যমে। 24 ঘন্টার মধ্যেই শরীরে ধরা দেবে লক্ষণ। চোখ, নাক এবং কান দিয়ে বেরোতে থাকবে রক্ত। যদি ভাগ্য ভালো থাকে তাহলে পরের 12 ঘন্টা যাবৎ, আর যদি ভাগ্য খারাপ থাকে তাহলে আরও 24 ঘন্টা এক নাগারে রক্তবমি করে চলবে তারা। ফলে কেউ আর ঝুঁকি নিতে চায় না। 7500 ফুট উঁচুতে ওরা নিজেদের সুরক্ষিত মনে করছে, অন্তত এখনের জন্যে। লেনিয়ান যদিও নিশ্চিত যে ওরা এখানে শীতকাল কিংবা তারও বেশি সময় যাব কোনো সমস্যা ছাড়াই থাকতে পারবে। আমাদের কাছে খুব বেশি হলে আর 2 সপ্তাহের খাবার রয়েছে, ডেভ বলল। আমরা একটা কেবিন খুঁজে সেখানে থাকবো, বলল লেনিয়ান। যদি প্রয়োজন হয় তবে শিকারও করব। লেনিয়ান রাইফেল চালাতে ওস্তাদ। ওরা খিদেই মরবে না, আর তাছাড়া ডেভ চায়ও না এই লাল মৃত্যুর কবলে ওরাও পড়ুক পাখিদের মতো। সবকিছুই ওদের পরিকল্পনা মতোই চলছিল। 1 সপ্তাহের মধ্যে ওরা একটা কেবিন খুঁজে পেল। সেখানের প্যান্ট্রিতে প্রচুর খাবারের ক্যান পেয়ে গেল ওরা, এবং স্টোভ জ্বালানোর জন্য কাঠ জোগাড় করাও শুরু করলো ওরা। আর এই সময়টাতে ফেলিশিয়া পড়ে যায়। পাথরের জমিতে শুধু একটা ভুল পদক্ষেপ আর ওদের সমস্ত পরিকল্পনা মাটিতে মিশে গেল। ডেভ যখন মেয়েটার পায়ের জিন্সটা ছেড়ে, তখন দেখে ওর হাঁটুর নিচের দিক থেকে পা ভেঙে গিয়েছে।
চামড়া ফেটে ভিতর থেকে হাড় বেরিয়ে এসেছে, চারদিকে শুধু রক্ত ছড়িয়ে। লেনিয়ান যখন সেই ভাঙা হাড়টা আবার নিজের জায়গায় ঢুকিয়ে দিল, তখন গলা ফাটিয়ে চেঁচিয়ে ওঠে ফেলিশিয়া। ওর পায়ের সাথে একটা রড লাগিয়ে সেটা ব্যান্ডেজ দিয়ে ভালো করে আটকে দেয় ওরা। ব্যান্ডেজগুলো সাথে সাথে ভিজে যায় রক্তে। মেয়েটার হাত ধরে হয়তো তাদের বিয়ে হওয়ার পর এই প্রথমবার ডেভ ভাবল যে বিয়ের সময় ফেলিশিয়াকে পেয়ে সে নিজেকে কতটাই না ভাগ্যবান মনে করেছিল। ভাগ্য, সেটা আর এখন ওদের অনুকূলে নেই। সকাল হলে আমি ওকে নিচে নিয়ে যাব, ডেভ বলল লেনিয়ানকে। কি করতে? রেডিওতে কি বললো শুনলি না? বলল লেনিয়ান। তুমিও কি মরতে চাও নাকি? জিজ্ঞেস করে নাতালি। আমি চাই না ও মারা যাক, ডেভ জবাব দেয়। আর সেটাই হলো আসল কথা। কোনো সাহায্য ছাড়া ফেলিশিয়ার জীবন বিপন্ন, আর সেটা ওরা সবাই ভালো মতোই জানে। ওরা নিজেরা এখানে তেমন কিছুই সাহায্যে আসতে পারবে না। একজন প্রসিদ্ধ ব্যবসায়ী, একজন কলেজের ইংরেজি প্রফেসর, আর নাতালি সে বোধহয় চিয়ার লিডারের কাজ করত। আমরা যতটা খারাপ ভাবছি, নিচের অবস্থা যদি ততটা খারাপ হয়েও থাকে, তবুও সেখানে ফার্মেসি, অ্যান্টিবায়োটিক এসব তো খুঁজে নিশ্চয়ই পাবো। তোর কি মনে হয় এখানে কোনো সম্ভাবনা আছে যে ওর পায়ে ইনফেকশন হবে না? লেনিয়ান মুখ ঘুরিয়ে নেয়, তাকে গম্ভীর দেখাচ্ছে। আমার মতো এই আইডিয়া কাজের না। তাহলে তুই বল কি করবো? ওখানে আমরা যাবো কি করে ডেভ? তুই কি গাড়িটা ব্যবহার করার কথা ভাবছিস নাকি? অবিশ্বাসের হাসি হাসল ডেভ। আমি ভাবতেও পারছি না তুই এই প্রশ্নটা করবি। কি? বলল লেনিয়ান। ভান করলো যেন সে কিছুই বুঝতে পারে। আমাদের বিয়ের সময় তুই ছিলিস আমার পাশে, তুই আমাকে ফেলিশিয়ার সাথে পরিচয় করিয়েছিলি। মেঝেতে নিলেও আমাদের ভাবা উচিত এখন, বলল নাতালি। তুমি চুপ করো, কড়া গলায় বলল ডেভ। আর ওদের কথা ওখানেই শেষ হলো। বেশিরভাগ রাত ডেভ জেগেই কাটাতে শুরু করলো। ফেলিশিয়া তখন জ্বরে ভুগছে। আমি যে মারা যাবো রে। একসময় হুঁশ ফিরতে জিজ্ঞেস করে ফেলিশিয়া। একেবারেই না, মিথ্যে আশ্বাস দেয় ওকে ডেভ। বুকের ভিতরটায় কেমন ব্যথা অনুভব হয় ওর। তারপর ভোরের দিকে লেনিয়ান ওকে জাগিয়ে তোলে। পড়ছে দাঁড়িয়ে দুজনের শরীরেই কাঁপুনি দেয়। দুজনেই তাকায় সামনের মেঘাচ্ছন্ন আকাশের দিকে। রাতারাতি তাপমাত্রা যেন আরো কমে গিয়েছে, বাতাসে বরফের গন্ধ। ঠিক আছে, তুই জিতে গেছিস, বলল লেনিয়ান। আমরা নিচে যাব। কেবিন থেকে বেরিয়ে যখন ওরা অনুর্বর রাস্তা ধরে গাড়ি নিয়ে এগিয়ে চলেছে, তখন বরফ পড়া শুরু হলো। গাছের উপর থেকে ঝরে আসা বরফকুচি এসে পড়ছিল ওদের গাড়ির কাচের উপর। পিছনের সিটে ডেভ ফেলিশিয়ার মাথা নিজের কোলের কাছে ধরে রেখে বসেছিল। ভাবলো এতে চিন্তা করার কিছু নিশ্চয়ই নেই, কিন্তু থার্মোমিটার জানান দিল তাপমাত্রা ধীরে ধীরে আরও নিচে নেমে চলেছে। 25, 15, 10 ডিগ্রি। যতক্ষণে ওরা পাকা রাস্তায় এসে নামলো, যেটা সম্ভবত কেবিন থেকে 1.5 ঘন্টা দূরে, তখন আবহাওয়া হয়ে উঠেছে মারাত্মক। ওয়াইপার দিয়ে কাচের উপরের বরফ সরানোটাও কঠিন হয়ে উঠেছে এখন। বাইরে সবকিছু সাদা সাদা আর আবছা লাগছে। এলাকাটা ছড়িয়ে রয়েছে প্রচুর পরিত্যক্ত গাড়ি। ধীর গতিতে ওরা এগিয়ে চলেছে তাদের মধ্যে দিয়ে। আমাদের ওখানেই থাকা উচিত ছিল, বলল নাতালি। বাকিদের নিস্তব্ধতা সেই কথায় যেন সায় দিল, কিন্তু ফিরে যাওয়ার জন্যে ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। অবশেষে ওরা এসে পৌঁছালো 4 মাথার মোড়ে। সেখানটাও পুড়ে যাওয়া গাড়িতে ভর্তি। সেই গাড়িগুলোর মাঝ দিয়ে ওরা এগিয়ে চলল। যখন ওরা পাদদেশে এসে নেমেছে, তখন ওদের গাড়ির আলোয় সাদা ছাড়া আর কিছুই ঠিক করে দেখা যাচ্ছিল না। আমি কিছুই ঠিক করে দেখতে পাচ্ছি না, বলল লেনিয়ান। ওরা তখন ঢুকে পড়ল পাশের রাস্তাটায় এবং যথারীতি খুঁজে পেল একটা কলোনি জাতীয় এলাকা। সেখান থেকে একটা ঘর বেছে নিল ওরা। বাড়িটা খামার বাড়ির মতো, ইট দিয়ে বানানো এবং কোনো অলিগলি নেই। লেনিয়ান এবং ডেভ চলে গেল বাড়িটায় চোখ বোলাতে। মেয়েরা গাড়িতেই রইল। বাড়ির দরজায় করাঘাত এবং হাঁকডাক দেওয়ার পরেও কোনো সাড়া পেল না। শেষমেশ দরজার হাতল ধরে টান দিল। ওটা খোলাই ছিল।
বোধহয় বাড়ির মালিক ভাইরাস থেকে বাঁচার জন্যে তাড়াহুড়ো করে পালিয়েছে। ডেভ আপন মনেই ভাবল, ওরা কি এই পরিবারটাকে রাস্তায় কোথাও মৃত অবস্থায় দেখে এসেছে, নাকি ওরা সময় মতো এখান থেকে পালাতে পেরেছিল। বাড়িটা ছিল পুরো খালি। হয়তো ওদের ভাগ্য ভালো বলে তাই। হয়তো ঠান্ডার ফলে এই ভাইরাস একদিন শেষ হয়ে যাবে, ওদের কাউকে হয়তো মরতেও হবে না। হয়তো, হ্যাঁ হয়তো। ফেলিশিয়াকে নিয়ে এসে ওরা শুইয়ে দিল লিভিং রুমের একটা সোফার উপর, বড় টিভিটার দিকে মুখ করে। তারপর ওরা আরও ভালো করে সমস্ত বাড়িটা খুঁটিয়ে পরীক্ষা করল। কিছু দরকারি ওষুধপত্র খুঁজে পেল ওরা, সেগুলোর কিছুটা দিল ফেলিশিয়াকে। প্যান্ট্রিতে যখন ওরা খাবারের খোঁজ করতে গেল, দেখলো সেখানে প্রচুর যন্ত্রপাতি বোঝাই করে রাখা, এবং বেডসাইড টেবিলটার পাশে রাখা একটা লোড করা পিস্তল। নাতালি পিস্তলটা তুলে নিজের জিন্সের মধ্যে রেখে দিল। ডেভ আলোর সুইচগুলো নাড়াচাড়া করল, থার্মোমিটারের তাপমাত্রা ঠিক করার চেষ্টা করল এবং টিভিটা চালানোর চেষ্টা করল, কিন্তু কিছুই কাজ করল না। সব আশা নিমেষে জলে ডুবে গেল তাদের। পরিবর্তে ওরা এসে জড়ো হলো একটা রেডিওর কাছে, কিন্তু চ্যানেলের ঝিরঝির শব্দটা ছাড়া আর কিছুই শুনতে পেল না ওরা। যেন সেই বাড়িটাও ওদের ঠাট্টা করে বলছে, পৃথিবীর শেষ প্রান্তে স্বাগত সকলকে। বরফ তখনও এক নাগারে পড়ে চলেছে, যার ফলে বাড়িটার কয়েক ফুট উঁচুতে অবস্থিত জানলাটা দিয়েও বাইরেটা ঠিকমতো দেখা যাচ্ছে না। মাঝে মাঝে সেটা খানিকটা পরিষ্কার হয়ে আবছাভাবে শুধু দেখা যায় উঁচু গাছটাকে এবং তার পাশে দাঁড় করানো গাড়িটাকে। রাত নামতে ডেভ গিয়ে দাঁড়ালো জানলার কাছে, এই আশায় যে কিছু হয়তো চোখে পড়বে তার, কোনো হসপিটাল নাকি কোনো ডাক্তার। কিন্তু হাসপাতালগুলো সবার আগেই মানুষজনে ভরে গিয়েছিল। রাস্তার আলোগুলো এখন জ্বলে উঠেছে, সৌরশক্তির দ্বারা চালিত হচ্ছে এইগুলো। তাদের আলোয় রাস্তা ঝিকমিকিয়ে উঠল। হয়তো পরিস্থিতি অন্যরকম হলে এই দৃশ্য খুবই সুন্দর দেখাতো। জানলার কাছটায় বেশ ঠান্ডা অনুভব হতে ডেভ সরে গেল সেখান থেকে। লেনিয়ান এবং নাতালি দুজনে মিলে কিছু মোমবাতি খুঁজে পায় সেখানে। সেগুলো জ্বালাবার ফলে ঘরটাকে অনেকটা চার্চের মতো মনে হচ্ছে। ঘরের কোণগুলো থেকে অন্ধকার সরে এসে জমা হয়েছে সিলিংয়ের উপর। স্টোভে কিছু মাংস আর ছোলা গরম করে খাওয়া সারল ওরা। তারপর মেঝেতে কার্পেট বিছিয়ে টুকটাক কথা বলতে শুরু করলো। এই কথাবার্তা ওরা এই কদিনে বহুবার করেছে। নিশ্চয়ই আমরা শুধুমাত্র এই কজন বেঁচে নেই, হয়তো আরও অনেকে রয়েছে। তারা কোথায় রয়েছে, আর যদি সেটা সত্যি হয় তবে আমরা বোধহয় মারা যাব। ডেভের দিকে রাগত চোখে তাকিয়ে বলল নাতালি। এখন তো আমরা নিচে এসে পড়েছি। তা আইনস্টাইন, এবার কি প্ল্যান তোমার? আমার কোনো প্ল্যান নেই। আমি ভাবিনি এখানে এতটা বরফ হবে। তুমি তো অনেক কিছুই ভাবোনি। চুপ করো, বলল লেনিয়ান। আমাদের কিন্তু এইসব করার কোনো দরকার ছিল না, ক্লিপ, বলল নাতালি। না হলে আমি আর কি করতাম? আমি অনেক বছর ধরে ফেলিশিয়াকে চিনি, আর ডেভকে আমি তারও আগে থেকে চিনি। তাছাড়া আবহাওয়ার উপর আমাদের কারো কোনো হাত নেই। না, সেটা সত্যিই নেই। এখন আর ওয়েদার রিপোর্টও দেখা যায় না। সেটাও পৃথিবী থেকে মুছে গিয়েছে। সব কিছুই মুছে গিয়েছে। শুধু রয়ে গেছে এই চরম ঠান্ডার অস্বস্তিটা, ঘন এবং ভারী। ডেভ উঠে পড়ল। ফেলিশিয়ার স্লিপিং ব্যাগটা নিয়ে গিয়ে রাখল সোফার গা ঘেঁষে। মেয়েটা মৃদু ঘুমিয়ে ওঠে, পলক ঝাপটায় সে। হাত বাড়িয়ে ছুটে যায় ডেভের হাত। ডেভ ওষুধের বোতল থেকে দুটো ঘুমের ওষুধ বের করে আনে। এগুলো নাও, এগুলো ঘুমাতে সাহায্য করবে তোমাকে, বলল সে। তুমি আমার পাশে থাকবে তো ডেভ? মেয়েটা জিজ্ঞেস করে, একেবারে শেষ অবধি। ভাবে ডেভ, ভিতরে ভিতরে সেও জানে কেবিনে থাকাকালীন সে যথারীতি আসল সত্যিটা স্বীকার করে নিয়েছে। ফেলিশিয়াকে সে হারিয়ে ফেলেছে। ও ওকে তখনই হারিয়ে ফেলেছিল যখন ফেলিশিয়া পা ফসকে পড়ে যায় নিচে। এই রে, তখন এটাই বলেছিল ডেভ। কিন্তু ফেলিশিয়া উত্তরে বলে, আমার খুব ব্যথা করছে ডেভ। ওর কণ্ঠে আতঙ্ক এবং যন্ত্রণা মিশেছিল। ওদের 17 বছরের বিবাহিত জীবনে ডেভ কখনো ওকে এরমভাবে কথা বলতে শোনেনি। আর তখনই ও বুঝতে পারে ওকে সাহায্য করা এখন কারো সাধ্যে নেই। সাহায্যের জন্য এখন কিছুই আর করা যাবে না। কিন্তু তবুও ডেভ তাদের গাড়িটাকে বাজি রেখে
প্রবেশ করেছে এই বাড়িতে, ঠিক যেমনটা করেছিল পাহাড়চূড়া সেই কেবিনে। আর কতক্ষণ সে ভাবে, আর কতক্ষণের মধ্যে ওরা বর্বরদের মতো আচরণ করা শুরু করবে। তুমি আমার কাছে থাকবে তো ডেভ? জিজ্ঞেস করে মেয়েটা। অবশ্যই, জবাব দেয় ডেভ। সেও স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকে পড়ে এবং ওরা একে অপরের হাত ধরে থাকে যতক্ষণে ঘুমের ওষুধে কাজ দেয় ততক্ষণ। একসময় আলগা হয়ে আসে ফেলিশিয়ার হাতের বাঁধন। জায়গা মতো হাতটা রেখে দেয় ডেভ। ওর নাকে ক্ষতস্থানের গন্ধটা ভালো মতোই আসছিল। ইনফেকশন যথারীতি ছড়িয়ে পড়েছে। শেষ মোমবাতিটাও ততক্ষণে নিভে গিয়েছে। ডেভ নিজের ঘড়ি দেখল, 9:30 বাজে। রাস্তার নীলচে আলোর আভা এখন ঘর জুড়ে অবস্থান করছে। সে নিজের চোখ বন্ধ করলো ঠিকই, কিন্তু ঘুম আসলো না। তার মনে তখন ঘুরে চলেছে সেই দৃশ্যটা, ফেলিশিয়া পড়ে যাচ্ছে। সেই দেখে ডেভ ঠাট্টার হাসি হাসছে এবং মেয়েটা বলছে, আমার খুব ব্যথা করছে ডেভ। চোখ খুলল ডেভ। ক্লিপ, তুই জেগে আছিস? প্রশ্ন করল। হ্যাঁ। তোর কি মনে হয় নাতালির কথা ঠিক? আমরাও আর 24 ঘন্টার মধ্যে রক্তের বমি করা শুরু করে দেবো? জানি না। হতে পারে বরফ কিংবা ঠান্ডার ফলে সেই ভাইরাস শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, হতে পারে। তারপর আবার দুজনে চুপচাপ। সে যেভাবেই হোক না কেন, আমরা ঠিক বুঝতে পারবো। লেনিয়ান বলল। বাইরের বরফ এসে টোকা দিয়ে গেল জানলার কাছে, যেন বলছে আমাকে ঢুকতে দাও ভিতরে। আর বলছিলাম গাড়িটা, বলতে চাচ্ছিল ডেভ। কিছু যায় আসে না ডেভ, তুই আমার জায়গায় থাকলে সেটাই করতিস। তাই কি? ভাবে ডেভ। অন্তত সেটাই বিশ্বাস করতে চায় ও। সরি ভাই। লেনিয়ান বলল। না না, ঠিক আছে। ফেলিশিয়া ঠিক হয়ে যাবে। হ্যাঁ জানি, ঠিক হয়ে যাবে। অন্ধকার ঘরটার যেদিকে লেনিয়ান শুয়ে আছে সেদিকে তাকায় ডেভ। আসলে কি ঘটেছে বলে তোর মনে হয়? কোনো ধারণাই নেই ভাই। তুই তো শুনলি রেডিওতে মিলিটারি ল্যাব থেকে কিছু একটা বেরিয়ে পড়ে। হতে পারে সন্ত্রাসবাদী কিংবা মিউটেশন জাতীয় কিছু। এটাও সেই কথোপকথনের মধ্যে একটা, যেটা ওরা এর আগে বহুবার আলোচনা করেছে, অনেকটা ভিড়ের মাঝে পিন খোঁজার মতো। এরপর অনেকটা সময় কেটে গেল, কিন্তু ডেভ জানেও না কতটা সময়। তাতেও বোধহয় কিছু আর এসে যায় না। ঘুমনো আর জেগে থাকার মাঝের অবস্থায় কথাটা পড়ল ডেভ। হ্যাঁ, এখন আর কিছুতেই কিছু এসে যায় না। লেনিয়ান বলল। ডেভ এরপর ডুবে গেল ঘুমের মধ্যে। সেই অদ্ভুত নীলচে আলোর উপস্থিতির মধ্যেই লেনিয়ান ডেভকে জাগিয়ে তুলল। খানিকক্ষণের জন্য ডেভ ভেবেও পেল না সে কোথায় আছে। সেই অতিপ্রাকৃতিক আলো তার মনের মধ্যেকার বিভ্রান্তি এবং এক প্রকার উদ্বেগ চেপে বসছিল তার মধ্যে। তারপরই সবকিছু ঝড়ের মতো ফিরে এলো। সেই রোগ, ফেলিশিয়ার পড়ে যাওয়া এবং বরফের ঝড় লেনিয়ানকে অস্থির দেখাচ্ছিল। এই তাড়াতাড়ি উঠ, বলল সে। হ্যাঁ, কি ব্যাপার? তুই উঠে আয়। ডেভ ওর পিছন পিছন জানলার কাছে গেল। নাতালি সেখানে হাঁটু গেড়ে বসে রয়েছে। হাতে ধরা রয়েছে একটা পিস্তল। বাইরে বরফের রাজ্যে চোখ রেখে বসে আছে সে। ব্যাপার কি? ফিস ফিস করলো ডেভ। বরফের মধ্যে কিছু একটা আছে, বলল মেয়েটা। কি? আমি শুনতে পেয়েছি, তার ফলে ঘুমটা ভেঙে যায় আমার। ক্লিফ, তুই কিছু শুনেছিস? লেনিয়ান কাজ ঝাঁকায়। বাইরে থেকে তীব্র হাওয়া এসে ধাক্কা মারে ঘরটার উপর। কেঁপে ওঠে সমস্ত বাড়িটা। ডেভ উকি দেয় বরফের মধ্যে, কিন্তু চোখে তার কিছুই পড়ল না, শুধু সাদা বরফ। এছাড়া রাস্তার আলোগুলো নীল আভায় জ্বলছে। কি শুনেছ? জিজ্ঞেস করলো। জানি না, কিছু একটা শব্দে ঘুম ভেঙে যায় আমার। বাইরে কিছু একটা আছে। হাওয়ার শব্দ তো হতে পারে। শুনে মনে হয়েছিল সেটা জীবিত কিছু শব্দ। হাওয়ার শব্দটা ভালো করে শোনো একবার। তোমার মনে হয় এর মধ্যে অন্য কোনো শব্দ শুনতে পাবে তুমি? দেখো, আমাদের ব্রেন থেমে যায়। ডেভ। কি? নাতালি জিজ্ঞেস করে। আমি শুধু এটাই বলতে চাইছি যে এরকম কিছু কল্পনা করা এখন স্বাভাবিক ব্যাপার। ঝোড়ো হাওয়ার শব্দ, বরফে কিছু আকৃতি দেখা। আমি কিছুই কল্পনা করিনি। দেখো, বলল ডেভ।
নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে সে। এখন অনেক রাত হয়েছে, আমরা সবাই ক্লান্ত। আমি শুধু এটাই বলছি যে তুমি হয়তো বিষয়টা কল্পনা করেছো। আমি বলছি তো কল্পনা করিনি। নাতালি বলল। আর ঠিক তখনই নাতালির কথাগুলোই যেন সেটাকে আমন্ত্রিত করল। বাতাস চিরে ভেসে এলো খুব সূক্ষ্ম একটা চিৎকার, অদ্ভুত হিংস্র সেই চিৎকার। বরফের ফলে সেই আওয়াজ খানিক চাপা পড়ে যায়, যার দরুন বোঝাও মুশকিল হয়ে ওঠে সেটা কত দূর থেকে এসেছে। কিন্তু ডেভের মনে হলো সেটা যেন ওর খুব কাছেই রয়েছে। সেই আওয়াজের রেশ বেশ কিছুক্ষণ ছিল, তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল সেটা। কিছু মুহূর্ত এভাবেই কেটে গেল। তারপর উত্তরে বহু দূর থেকে আরও একটা চিৎকার ভেসে এলো। ডেভ ঢোক গিলল, সরে গেল দেওয়ালের দিকে এবং বসে পড়ল সেখানে। নিজের হাঁটু দুটোকে জড়ো করল তার বুকের কাছে। তার যেন একটু বেশি ঠান্ডা লাগছিল তখন। গায়ের লোম খাড়া হয়ে উঠছিল। মুখ তুলে ও চাইল উপরে। নাতালি এবং লেনিয়া দুজনেই ওর দিকেই তাকিয়ে রয়েছে। ওটা হাওয়ার শব্দই ছিল, বলল ডেভ। যদিও কথাটা বলতে গিয়েও গলায় বাজছিল ওর মধ্যে জন্মে ওঠা এই নতুন ভয়টাকে ও একেবারেই পছন্দ করছিল না। সে জানে আসল সত্যিটা কি, কিন্তু সে কিছুতেই মানতে চায় না। আর তারপর ওদের কানে এলো তৃতীয় চিৎকারটা। এবারেরটা আরেকটু দূর থেকে। শিট! বিড়বিড় করে লেনিয়া। ওরা আমাদের খিদে ধরছে, উত্তেজনার সাথে বলে নাতালি। হ্যাঁ, কিন্তু এসবের মধ্যে কারা আসবে এখানে, জানতে চাইল ডেভ। নাতালি তাকালো ওর দিকে। আমি জানি না। ওরা সমস্ত বাড়িটা খুঁটিয়ে দেখল, সমস্ত দরজা এবং জানলাগুলোকে ভালো মতো বন্ধ করে দিল। জানলাগুলোর ওপর ডেভের তেমন ভরসা নেই। কেউ যদি চায় তো অনায়াসেই কাঁচ ভেঙে ঢুকে পড়তে পারে। ওরা গোল করে আগুনটা ঘিরে দাঁড়িয়ে পড়ল, চেষ্টা করলো অন্ধকার থেকে দূরে থাকতে। এই মুহূর্তে ঘুমাবার কোনো প্রশ্নই আসে না। ডেভ সোফায় হেলান দিয়ে বসল। মনে মনে ভাবল, ফেলিশিয়ার মতো ঘুমের ওষুধ খেয়ে ঘুমের জগতে তলিয়ে গেলেই হয়তো বেশি ভালো হতো। মেয়েটার হাত ছুঁতে ও বুঝল তার চামড়া গরম এবং ঘামে ভিজে রয়েছে। ওর মনে হলো ওর নাকে আসছে ক্ষতস্থানের গন্ধ। সেই জায়গায় বেঁধে রাখা ব্যান্ডেজটা বোধহয় এতক্ষণে রক্তে ভিজে গিয়েছে। ঘরের অন্য প্রান্তে লেনিয়ান তার রাইফেলটা পায়ের উপর রেখে বসে রয়েছে। নাতালি দাঁড়িয়ে রয়েছে জানলার কাছে, পিঠ ঠেকানো দেওয়ালে, হাতে ধরা রয়েছে পিস্তল। ডেভের নিজেকে দুর্বল মনে হলো, কারণ ওর কাছে রয়েছে শুধু একটা ছুরি। বরফ তখনও পড়ে চলেছে এক নাগারে। বাইরের আলো এই বরফ ভেদ করে ভিতরে এসে পড়ায় এক প্রকার ভুতুড়ে আবহ সৃষ্টি করছে। লেনিয়ানের মুখটাকে দেখে শীতল এবং নীলচে দেখাচ্ছে, অনেকটা কোনো মৃত মানুষের মতো। নাতালিকেও একই রকম কাহিল দেখাচ্ছে। ডেভ চেষ্টা করলো ফেলিশিয়ার বিষয়ে চিন্তা না করার। ফেলিশিয়ার শরীর তখন জ্বরে পুড়ছে। ব্ল্যাঙ্কেটের নিচে তার পায়ের ক্ষতস্থানে পচন ধরে প্রচণ্ড ব্যথা সৃষ্টি করছে। ওর পায়ের অবস্থাটা একবার দেখা উচিত আমাদের, মন্তব্য করে ডেভ। এখানে ওদের করার কিছুই নেই এবং ডেভ সেটা ভালো করেই জানে। কিন্তু তবুও এই অসহায় পরিস্থিতিতে সে চায় কিছু একটা করতে। হয়তো সে যেটা এখন করতে পারে তা হলো কাপড়টা সরিয়ে সেই ক্ষতস্থানটা দেখা। যদিও সে জানে ওই জায়গাটায় ইনফেকশন হয়ে গিয়েছে, ঘা হয়ে গিয়েছে আশেপাশে, এবং হয়তো পুঁজ বের হচ্ছে রক্তের সাথে। ওকে শুধু ওই পেন কিলারগুলো দিতে থাক। ওষুধগুলোর দিকে ইঙ্গিত করে বলল লেনিয়ান। সেও জানে এরকম গুরুতর ইনফেকশনের ক্ষেত্রে এই ওষুধ কাজে দেবে না। ডেভের মনে পড়ে যায় ওর মায়ের মৃত্যু ঘটেছিল খুবই যন্ত্রণার মধ্যে দিয়ে। ওনার বোন ক্যান্সার হয়েছিল। আমাদের কাছে আর কটা ট্যাবলেট আছে? জিজ্ঞেস করে নাতালি। বোধহয় 10 কি 15টা, জবাব দেয় ডেভ। যথেষ্ট নয়, গম্ভীর সুরে বলল নাতালি। আমার মনে হয় না এটা যথেষ্ট। মেয়েটার প্রতি ডেভের ভিতর থেকে একটা রাগ উঠে আসছিল, বোধহয় ওর নিজের ভয়টাকে চাপা দেওয়ার জন্যে। এরপর ঘরটা ভরে গেল নিস্তব্ধতায়। ডেভের চোখ তখন ক্লান্তির ফলে ঢুলতে শুরু করেছে, কিন্তু তবুও ঘুম আসছিল না তার। ওদের কেউই ঘুমাতে পারছিল না। ওদের প্রত্যেকের কান পড়ে রয়েছে বাইরে ঝড়ের দিকে।
যেন অন্য কোনো কণ্ঠ শোনার অপেক্ষা করছে ওরা। রাত 2টোর দিকে ওদের তিনজনেরই কানে আসে শব্দটা। একবার, দুবার, তিনবার। লেনিয়ান দ্রুত চলে যায় জানলার কাছে, নাতালি চলে যায় অন্য জানলাটার দিকে, তার হাতে ধরা পিস্তলটা। ডেভ বসে ফেলিশিয়ার পাশে। ঘুমের ওষুধের প্রভাব তার শরীর থেকে ধীরে ধীরে কেটে যাওয়ার ফলে হুঁশ ফিরে আসছে তার। কি হচ্ছে? জিজ্ঞেস করে ফেলিশিয়া। কিছুই না, সব ঠিক আছে, ভরসা দেয় ডেভ। কিন্তু সেটা সত্যি নয়। ওই তো। যদিও আর কিছুই বলার প্রয়োজন ছিল না। ডেভ সোফার কাছে যেখানে বসেছিল সেখান থেকেও সে দেখতে পেল ওটা। খুব দ্রুত নীলচে রঙের একটা ছায়ামূর্তি সরে গেল জানলার উপাস থেকে। বাইরের বরফে সেটাকে খুবই সামান্য চোখে পড়ল। সেটা উচ্চতায় 7 ফুট কিংবা তারও বেশি হবে। খুব দ্রুত চলাফেরা তার। ডেভের মনে পড়ে গেল ওর আগের বলা কথাগুলো, বরফকে অন্য কিছু কল্পনা করা এবং বিভিন্ন আকার দেখা। ওর মনে হলো জানলায় এতক্ষণ ধরে হয়ে যাওয়া টকটক শব্দটা বোধহয় ভিতরে আসতে চায়। ফেলিশিয়া একটু নড়ে চড়ে উঠে জিজ্ঞেস করে, ডেভ, কি ঘটছে? কিছু না, বলল ডেভ, চেষ্টা করে মেয়েটাকে কিছু না জানানো। আবার সকলে চুপচাপ। শুধু শোনা যেতে লাগলো বাইরের বরফের নড়াচড়ার শব্দ। ওই জিনিসটা কি হতে পারে? নিস্তব্ধতা ভঙ্গ করল লেনিয়ান। জানলার কাছে দাঁড়িয়ে নাতালি বলে উঠল, চলো একটা খেলা খেলি আমরা। কেউ কোনো জবাব দিল না। খেলাটার নাম কি হবে যদি? বলল নাতালি। কি বলছো তুমি? জিজ্ঞেস করে ডেভ। কি হতো যদি তুমি একটা এলিয়ান হতে? কি জাতা প্রশ্ন! উপহাসের সুরে বলে ওঠে ডেভ, কিন্তু লেনিয়ানের মুখ একেবারে গম্ভীর। এমন অনেক উন্নত প্রজাতি থাকতে পারে যারা এক নক্ষত্র থেকে অন্য নক্ষত্রে চলাফেরা করতে পারে। ধারণা দেবার সুরে বলল নাতালি। এসবের কোনো মানে নেই ডেভ। ফেলিশিয়া এবার কথা বলে ওঠে। ও কি নিয়ে কথা বলছে? তেমন জরুরি কিছু নয়, বলল ডেভ। কি হবে যদি তারা নিজেদের জন্য অন্য গ্রহগুলোকে ফাঁকা করে ফেলার চেষ্টা করে? নাতালি বলে চলল, তুমি গল্পের বই একটু বেশি পড়ো মনে হচ্ছে। টোন কাটে ডেভ। ডেভ চুপ কর। বাধা দেয় লেনিয়ান। ওদের কাছে আমরা পোকামাকড়ের মতো। নাতালি নিজের কথা বলে চলল। আমিও নিজের ঘরের পোকামাকড় পরিষ্কার করতে ভালো দেখে কীটনাশক নিয়ে আসবো। আর তারপর? বলে ওঠে লেনিয়ান। তারপর সে কিন্তু ছড়িয়ে দেবো সারা ঘর জুড়ে। শেষ করলো নাতালি। ডেভ অদ্ভুতভাবে হেসে ওঠে। ডেভ, ফেলিশিয়ার কণ্ঠ। পুরোটাই আজে বাজে কথা। নিজের কথাতেই অটল রইল ডেভ। এই নাও, এটা তোমার ঘুমে সাহায্য করবে। এরপর সারা ঘর জুড়ে শুধু শোনা গেল হাওয়া আর বরফের শব্দ। একসময় যথারীতি সকলে আবার যে যার নিজের স্থানে চলে গেল। ঘুমে ঢলে পড়ার আগে ফেলিশিয়া একবার কুকিয়ে ওঠে। আমাদের যে করেই হোক গাড়িটার কাছে পৌঁছাতে হবে, বলল নাতালি। এই ঝড়ের মধ্যে আমরা কিছুই দেখতে পাবো না, জবাব দেয় ডেভ। সকাল অবধি অপেক্ষা করবো আমরা। আশা করি ততক্ষণে বরফটা খানিকটা কমে আসবে। পরামর্শ দেয় নাতালি। আর যদি তা না হয়? লেনিয়ান জিজ্ঞেস করে। তাহলে আমাদের দৌড়াতে হবে, বলল নাতালি। আর ফেলিশিয়া? ডেভ জিজ্ঞেস করে। মানে? ডেভ নিজের ঘড়ির দিকে তাকালো। তখন বাজে প্রায় ভোর 3টে। হয়তো ওর চোখ লেগে গিয়েছিল, কারণ হঠাৎ করে ওর ঘুমটা ভেঙে যায়। খুব দূর থেকে ধূপ করে একটা শব্দ ভেসে এসেছে। ওর হৃদস্পন্দনও বেড়ে গিয়েছে, বুঝতে পারল। যেন মনে হচ্ছে কোনো দুঃস্বপ্নের মধ্যে সে দুঃস্বপ্ন দেখছে, যেখানে ভরে রয়েছে বরফ এবং অসুস্থতা, সেই সাথে ফেলিশিয়ার ছটফটানি। কিন্তু এগুলো কিছুই স্বপ্ন নয়। লেনিয়ান এবং নাতালি দুজনেই তখন উঠে দাঁড়িয়েছে, অস্ত্র নিয়ে তৈরি। ডেভ যখন উঠে দাঁড়িয়ে একটু গা ঝাড়া দিল, তখন বাড়ির পিছন দিক থেকে ভেসে এলো কিছু ধাক্কাধাক্কি করার শব্দ। বরফ এবং দেওয়ালে সেই শব্দ চাপা পড়ে গেল। ওটা কি ছিল? জানতে চাইল ফেলিশিয়া। তার কণ্ঠে ঘুম ঘুম ভাব। কিছু না, বলল ডেভ।
গাছ থেকে বরফ ঝরছে মনে হয়। কিংবা অন্য কিছুও হতে পারে। তীক্ষ্ণ কণ্ঠে বলল নাতালি। এরপর খুব দ্রুত দুবার ধুকধুক শব্দ হলো, সেই সাথে আবার একবার হলো, এবং তারপর সব কিছু চুপচাপ হয়ে গেল। সেই নিস্তব্ধতা এতটাই গভীর ছিল যে ডেভ নিজের স্পন্দন পর্যন্ত শুনতে পাচ্ছিল। বোধহয় কোনো গাছ ভেঙে পড়েছে, নার্ভাস ভঙ্গিতে বলল ডেভ। তুই ভালো করেই জানিস, বলল লেনিয়ান। আমার ভয় করছে ডেভ। ফিসফিস করে ফেলিশিয়া। আমাদের সবার ভয় করছে। নাতালি বলে ওঠে। খুব নিচু স্বরে ফেলিশিয়া কাঁদতে শুরু করে দেয়। ওকে চুপ করাও, আদেশের সুরে বলল নাতালি। নাতালি, আমি বললাম ওকে চুপ করাও। খুব ব্যথা করছে আমার। ফুপিয়ে ওঠে ফেলিশিয়া। ভয় করছে খুব। ডেভ হাঁটু গেড়ে ঝুঁকে পড়ে সোফার কাছটায়। মেয়েটার শ্বাস প্রশ্বাস শীতের ঠান্ডায় স্পষ্ট বোঝা যাচ্ছিল। মেয়েটার প্রতি একরাশ ভালোবাসা এসে জড়ো হলো ওর মনে। ভয় পাওয়ার কিছু নেই, ফিসফিস করে বলল, চোখের জল মুছে দিল বুড়ো আঙুল দিয়ে। ওটা হাওয়ার শব্দ ছিল, কিন্তু ফেলিশিয়াও জানে সে মিথ্যে বলছে। হাওয়ার শব্দ এখন বন্ধ হয়ে গিয়েছে। নাতালির বলার একটু আগেই কথাগুলো ডেভকে আরো ভয় পাইয়ে দিচ্ছে। কি হবে যদি? ডেভ বুঝল সারা শরীর জুড়ে সেই ভয়ের প্রবাহ ঘটে চলেছে। ফেলিশিয়া তার দুর্বল হাতে ডেভের হাত চেপে ধরে। আমায় ফেলে যেও না ডেভ, না হলে আমি মারা যাব। একদম না, কথা দিল ডেভ। এই সময় কাঁচ ভাঙার শব্দে কেঁপে উঠল ঘরটা। আতঙ্কিত স্বরে চেঁচিয়ে ওঠে ফেলিশিয়া। ওকে চুপ করাও, আবার বলে নাতালি। আবার সেই ভীতিকর নিস্তব্ধতা সারা ঘর জুড়ে ছড়িয়ে পড়ল। ডেভ কান পেতে শোনার চেষ্টা করল। ওর কানে এলো কেউ বা কিছু পেছন দিকে দরজার হাতলটা ধরে নাড়াচাড়া করছে। হাতলটা ক্রমাগত এদিক ওদিক নড়ে চলেছে। ফেলিশিয়া আবার ফুপিয়ে ওঠে। ডেভ চেপে ধরে থাকে তার হাতটা। একের পর এক স্মৃতির দৃশ্যগুলো ফুটে উঠছিল ওর মনে। যেমন একবার ওরা দুজন ওদের এক বন্ধুর বাড়িতে এক পার্টিতে তাদের বাথরুমে ঢুকে কি না কি করেছিল। ডেভের সমস্ত চোখ জলে পড়ে যেতে শুরু করলো। একরকমের জড়তা ছেয়ে বসছিল সারা ঘরটায়। লেনিয়ান তার বন্দুকের সেফটি প্যাচটা বন্ধ করে নিল। দেওয়ালে পিঠ রেখে নিজেকে পজিশনে করে নিল নাতালি। ধীরে ধীরে একটা হাত বাড়িয়ে সামনের দরজাটা খুলে দিল সে। মৃদু ক্যাচ শব্দ হলো, সেই সাথে ঘরে প্রবেশ করলো এক রাশ বরফ কুচি। গাড়িটা লক করা ছিল তো? প্রশ্ন করল সে। না, দ্রুত জবাব দেয় ডেভ। এই সময় আবার পিছনের দরজার হাতলটা নড়ে ওঠে। দেব, আমাকে ছেড়ে যেও না। মিনতি করল ফেলিশিয়া। নাতালি, চোখে দৃষ্টি নিয়ে নাতালি ডেভকে চুপ করিয়ে দিল। ডেভ বুঝল ভয়টা তার মনে আরও বেশি মাত্রায় চেপে বসছে। চোখে জলের ফোঁটা না আনা প্রাণপণ চেষ্টা করছে সে। ওরা ভেবেছিল দুজনে এবার একটা বাচ্চা নেবে। আমি তোমায় ছেড়ে কোথাও যাব না, ফেলিশিয়ার কাছে মুখটা নিয়ে গিয়ে বলল ডেভ। আর তখনই পিছনের দিকে দরজাটা শব্দ করে খুলে গেল। বিশাল কিছু একটা এসে প্রবেশ করলো হলের মধ্যে। ঘরের ভিতর দিকে এগিয়ে আসার সাথে সাথে তার শরীর থেকে কিছু ক্ষয়ে ক্ষয়ে পড়ছে। সঙ্গে সঙ্গে চলতে শুরু করলো বন্দুকের গুলি। গুলি বর্ষণে সেই জিপটার শরীরটা পিছিয়ে গেল কিছুটা, কিন্তু এবার সেই জিপটার ক্ষত বিক্ষত অঙ্গগুলো এগিয়ে আসতে শুরু করলো ওদের দিকে। লেনিয়ান ঝট করে তার বন্দুক দিয়ে সেই অঙ্গগুলোকে মেরে উড়িয়ে দিল। একটা অঙ্গ প্রায় ডেভের কাছে এসেই পড়েছিল, কিন্তু নাতালি সেটাকে গুলি করতে সক্ষম হলো। জন্তুটা মোচড় খেয়ে পড়ে গেল মেঝেতে। তার ধারালো দাঁতগুলো ঝিকমিকিয়ে উঠল। আবছা আলোতে ওটার গায়ের চামড়া থেকে আলো বিচ্ছুরিত হচ্ছিল। আধো অন্ধকারের মধ্যে ভিন গ্রহের প্রাণীটা চিৎকার করে উঠল। যাবার সময় হয়ে গেছে, তাড়া দিল নাতালি। লেনিয়ান দ্রুত এগিয়ে গেল দরজার দিকে। ফেলিশিয়া এই সময় ডেভের হাতটা অদ্ভুত জোরের সাথে চেপে ধরল। সুখের দিনগুলোর কথা আবার ফুটে উঠল ডেভের মস্তিষ্কে। ওরা দুজনে স্বপ্ন দেখেছিল বাচ্চা জন্ম দেবার। ফেলিশিয়া বলতে চায় ডেভ, কিন্তু নাতালি তাতে বাধা দেয়। আমাদের হাতে সময় নেই। লেনিয়ান বলল, আমায় ক্ষমা করে দিস ডেভ। ডেভ ধীরে ধীরে নিজের হাতটা ছাড়িয়ে আনে ফেলিশিয়ার থেকে। আমাদের যেতে হবে, দৃঢ় কণ্ঠে বলল নাতালি। দাঁড়াবার আর সময় নেই। কি করবে তাড়াতাড়ি ঠিক করো। বলেই সে বেরিয়ে যায় রাতের অন্ধকারে।
তার পিছনে ছুট দেয় লেলিয়ান। ঘরের পিছন দিক থেকে কাঁচ ভাঙার শব্দ আসে। একটা জানলা, দুটো জানলা এবং তারপর তিনটে জানলা। আমাকে ছেড়ে যেও না ডেভ, ফেলিসিয়া ফোপাচ্ছে তখন। প্লিজ যেও না। বাইরে গাড়ির ইঞ্জিন শব্দ করে উঠল। ফেলিসিয়া তখনও মিনতি করে চলেছে, হাত কাঁপছে ওর। আমার ভয় করছে। ডেভ ফিসফিস করল। নম্রতার সাথে এক হাতের আঙুল দিয়ে মেয়েটার চোখটা বন্ধ করে দিল। আমি তোমায় ছেড়ে কোথাও যাব না, আই লাভ ইউ। ওকে কিস করার জন্য ঝুঁকে পড়ল ডেভ। ওর হাত চলে গেল কোমরে ঝোলানো ছুরিটার দিকে। মুহূর্ত পরে দেখা গেল গাড়িটার উদ্দেশ্যে দৌড়াচ্ছে ডেভ।